করলে খেতে পাই, না করলে না খেয়ে থাকি। গরিব হয়েছি আমরা, তো কষ্ট করতেই হবে। বৈষম্যের আড়ালে নিষ্পেষিত জীবন অধিকার আদায়ে রক্তাক্ত আন্দোলনের 140 বছরেও বদলায়নি শ্রমিকের ভাগ্য। স্বীকৃতি ও ন্যূনতম মজুরি নির্ধারণে সংস্কার কমিশনের সুপারিশ। 20 জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। অবশেষে 32 বছর অপেক্ষার অবসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 31 জুলাই। তফসিল ঘোষণায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা। পবিত্র হজ পালনে 2 দিনে 21 ফ্লাইটে সৌদি আরব গেলেন প্রায় 9000 মুসল্লি। ইবাদত বন্দেগীতে দিন কাটছে মক্কা মদিনায়। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ। পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল দিল্লি। নিরাপত্তা পরিষদ ঢেলে সাজালেন মোদি। উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। এবং বাফুফের দূরদর্শিতার উপর নির্ভর করছে সিঙ্গাপুর ম্যাচে শামিত সোমের খেলা। সময়ের মধ্যে এএফসিতে নিবন্ধনের পরামর্শ। প্রয়োজনে ফিফা কংগ্রেসে কথা বলবেন তাবিথ আওয়াল। সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। আজ মহান মে দিবস। 1886 সালের এই দিনে নিজেদের প্রাপ্য দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা নেমেছিলেন আন্দোলনে। 140 বছর পেরিয়ে গেলেও কতটা নিশ্চিত হয়েছে শ্রমিকের পাওনা? প্রাতিষ্ঠানিক থেকে অপ্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রেই শোষণের মাপকাঠিতে চলে শ্রমিকের কর্মঘড়ির কাঁটা। সোভান হোসেন সম্রাট ও অনুপ দত্তের ছবিতে শ্রমিকদের প্রাপ্তি আর অপ্রাপ্তির গল্প খোঁজার চেষ্টা করেছেন অন্তরা সেন। নানা বাধা পাড়ি দিয়ে কঠোর পরিশ্রম করে তারা এগিয়ে নিয়ে চলেছেন দেশের অর্থনীতিকে। সংসারের খানি টানা এসব মানুষের যেন নেই দম ফেলার ফুসরত। চুক্তিমতো কাজ না হলে আবার দিন শেষে কমে যাবে মজুরি। কাগজে কলমে তারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। গরমে খুব কষ্ট, মনে কইতাছি যে মরা বেশি ভালো। গরিব হয়েছি আমরা, তো কষ্ট করতেই হবে। আচ্ছা, প্রাতিষ্ঠানিক শ্রমিকরা কেমন আছেন? দেশে বৈদেশিক মুদ্রা যাদের শ্রমের বিনিময়ে সবচেয়ে বেশি আসে, সেই পোশাক শ্রমিকরা প্রতিদিন সকালে কর্মস্থলে আসেন, 8 ঘন্টা কাজ করে বাড়ি ফেরেন। বাড়তি কাজে বুঝে নেন অতিরিক্ত মজুরি। পূর্বাচল নতুন শহর প্রকল্প। যদিও সব প্রাতিষ্ঠানিক শ্রমিকের কপালে আবার সব সুবিধা জোটে না। জনমানুষের দাবির কথা সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে নেয়া গণমাধ্যম কর্মীদেরই নেই কর্মঘণ্টার হিসেব। একই তালিকায় রয়েছেন ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি খাতের কর্মরতরাও। ট্রানজ্যাকশন আওয়ার ধর 4টা পর্যন্ত থাকে, বড় ট্রানজ্যাকশন করতে হয়, এরপর ক্যাশ গুছাইতে সময় লাগে। তো দেখা যায় যে আমাদের অফিস থেকে বেরোতে 8টা, 8:30, 9টাও বেজে যায়। 24/7 কিন্তু আমাদের নিউজের মধ্যে থাকতে হয়। এই বাস্তবতাকে ধরে নিয়েই সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য গণমাধ্যম কর্মীরা কাজ করে যাচ্ছে। শ্রম সংস্কার কমিশনের তথ্য, দেশের 85% খেটে খাওয়া মানুষ এখনো রয়ে গেছে সামাজিক স্বীকৃতির বাইরে। গৃহকর্মী থেকে নির্মাণ শ্রমিক, দিনমজুর কিংবা কৃষি শ্রমিক, এদের নিয়োগ দিতে যেমন লাগে না কোনো নিয়োগপত্র, মজুরির ক্ষেত্রেও নেই কোনো মানদণ্ড। আমরা ইনকাম করলে খেতে পাই, না করলে না খেয়ে থাকি। পরিটরে কেউ মারা যায় তো কেউ আমার কন্ট্রাক্টরে টাকা পয়সা দেয় না, মালিকরাও দেয় না। অথচ 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্যই ছিল সব মজুরের ন্যায্য পারিশ্রমিক আর দৈনিক 8 ঘন্টা হবে কর্মঘণ্টা। যদিও তাদের আত্মোৎসর্গের প্রায় 140 বছর পর এখনো অনেক শ্রমিকেরই নেই কোনো কর্মঘণ্টার হিসেব। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি, এরপরে সন্ধ্যার পরে আমরা ঠিক মতন মজুরিটা ঠিক মতন পাই নাই। যে হিসেবে পরিশ্রম করে হিসাবে টাকার মূল্য পাওয়া যায়। এদিকে শ্রম সংস্কার কমিশনের করা নতুন প্রতিবেদনে এসব শ্রমিকের স্বীকৃতি দেয়া আর ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি তুলে ধরা হয়। জাতীয় সামাজিক নিরাপত্তা তহবিল করা বলেছি। প্রতি বছরে যার যে প্রাপ্যটা, 1 বছর কাজ করলে তার 1 মাসের মজুরি তার একটা প্রাপ্য, ওটা ওই তহবিলে যদি জমা হয়ে যায় তাহলে বছর শেষে শ্রমিক ওখান থেকে নেবে। সংশ্লিষ্টরা বলছেন, খেটে খাওয়া এ মানুষদের প্রয়োজনীয় সব সুরক্ষা দিতে শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি এগিয়ে আসতে হবে প্রশাসনকেও। শ্রমজীবী মানুষ আসলে যথাযথ তথ্য পাচ্ছে না এবং সেই তথ্যের মধ্য দিয়ে যে
তিনিও একটা আইনের সুরক্ষা পেতে পারেন, সেই তথ্যটাই তার কাছে নেই। আমরা আশা করি যে সরকার এই প্রক্রিয়ার মধ্যে যাবেন। দিন শেষে এ সকল শ্রমিক যেন প্রাপ্তির খাতায় প্রাপ্য সম্মানের হিসেব মেলাতে পারেন, সেদিকেই নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় মালিক শ্রমিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। তবে সংশ্লিষ্টরা বলছেন সবার আগে নিশ্চিত করতে হবে এসব খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার, দিতে হবে আইনি সুরক্ষা। আর তাই খাতায় কলমে আইন সংশোধনের পাশাপাশি বাস্তবায়নের দিকেও জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে অবসান হচ্ছে 3 দশকের অপেক্ষার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 31 জুলাই। বুধবার মধ্যরাতে ভোটের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক শিক্ষার্থীরা। তাদের আশা, নতুন নেতৃত্বের মাধ্যমে অধিকার আদায়ের পথ সুগম হবে। মোজাফফর হোসেন জয়ের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2025 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। কয়েকদিনের আন্দোলনের পর বুধবার মধ্যরাতে এলো কাঙ্ক্ষিত ঘোষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। জানান, আগামী 31 জুলাই ভোট গ্রহণ করা হবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট গ্রহণ 31/7/2025 সকাল 9টা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। ভোট গণনা ও ফলাফল প্রকাশ 31/7/2025। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন সুস্থ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশে এবং অংশগ্রহণমূলকভাবে যদি সম্পন্ন করতে পারি, আমাদের পুরো বাংলাদেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আমাদের কাছ থেকে দিক নির্দেশনা পাবে। এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 12 মে। চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে 30 জুন। 1 জুলাই থেকে 3 জুলাই পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 15 জুলাই। 16 থেকে 28 জুলাই পর্যন্ত চলবে প্রচারণা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক শিক্ষার্থীরা। তবে শঙ্কার কথাও বলছেন কেউ। আমরা কোনো প্রকার কালক্ষেপণ কিংবা নতুন কোনো গোজামিল আমরা প্রত্যাশা করি না। আমরা আশা রাখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে। ষড়যন্ত্র কুটচাল যাতে এই নির্বাচনকে রুখে দিতে না পারে তার জন্য প্রশাসন সজাগ দৃষ্টি রাখবেন। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা সর্বোচ্চ সহায়তা করব ইনশাআল্লাহ। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসু নির্বাচন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। দীর্ঘ 10 ঘণ্টা বৈঠক শেষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সম্মত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবশেষ 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন। সময় সংবাদ, সাভার। নগরের পথে পথে ফুটেছে গ্রীষ্মের ফুল। বাহারি রঙের ফুলে প্রকৃতি সেজেছে নবসাজে। সকালের সময়ে আরও থাকছে। জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ। পদ্মা মেঘনায় ফিরেছেন জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে ঘুরে দাঁড়ানোর আশা। ইলিশ উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দ্বিতীয় দিনেও সৌদি আরবে গেছেন অনেক বাংলাদেশি মুসল্লি। এ পর্যন্ত 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 8,710 জন হজযাত্রী। তারা বর্তমানে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করছেন। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবের জেদ্দা ও মদিনা বিমানবন্দরে দ্বিতীয় দিনের মতো অবতরণ করেছে বাংলাদেশি হজযাত্রীদের বহনকারী বিমানগুলো। 2 দিনের 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 8,710 জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে জেদ্দা হয়ে পবিত্র মক্কায় অবস্থান করছেন 7,055 জন, আর মদিনা মনোয়ারায় পৌঁছেছেন 1,655 জন মুসল্লি। আমি যত ট্রাভেল করেছি আজকে মনে হচ্ছে বেস্ট সার্ভিস পেয়েছি। এবারের সার্ভিস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট। ভবিষ্যতেও যাতে আরো উন্নত হতে পারে, হাজিদের সুযোগ সুবিধা যাতে আরো এরকম বৃদ্ধি পায়। বিমানের যে ব্যবস্থাপনা সেটা সত্যি আমাদেরকে খুবই মুগ্ধ করছে। দেশের যে মন্ত্রণালয়গুলো এবং অন্যান্য কর্মকর্তা এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, আলহামদুলিল্লাহ সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট। সময় মতো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছতে পারছি
আশা করি বাকিটা সময় ঠিকভাবে চলতে পারবো। হজ মিশন, কনসুলেট এবং দূতাবাসের পক্ষ থেকে প্রতিনিয়ত মুসল্লিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজে অংশ নিচ্ছেন 87,100 জন বাংলাদেশি। ধাপে ধাপে বিভিন্ন ফ্লাইটে তারা আসছেন সৌদি আরবে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এবারের হজ অনুষ্ঠিত হবে 5 জুন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দীর্ঘদিন ধরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চলছে বিকৃত যৌন কর্মকাণ্ড। সেসবের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চক্রের 2 নারী সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। বাকিদের ধরতেও চলছে অভিযান। দীর্ঘদিন ধরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের 2 নারী সদস্যকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই হিল ও বুট সহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী। এটা এক ধরনের বিজনেস, যেটা ইংরেজিতে বলা হয় BDSM, যেটা ইউরোপ বা উন্নত কান্ট্রিগুলোতে এগুলা প্রতিনিয়ত এগুলো কার্যক্রম চলে, যেটা আমাদের দেশেও শুরু হয়েছে দীর্ঘদিন যাবত। দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে এরা একটা কাজ করতেছে, এই ধরনের কাজ চালাচ্ছে। তো ওরা এক জায়গাতে কখনো স্থায়ীভাবে থাকে না, দেখা যায় যে 3 মাস 6 মাস পরে পরে ওরা জায়গা চেঞ্জ করে আর নতুন জায়গা ওরা খুঁজে ওই কাজটা চালায় আর কি। এটা সামাজিক একটা অবক্ষয় বা সামাজিক একটা অপরাধ। এখানে অনেক লোক এখানে ভিক্টিমও হয়। দেখা যায় যে ওরা টাকা দেয়, তারা যেটা চায় ওইটা পায় না, আবার যেটা তারা দিতে চায় ওইটা ওই ভিকটিম নিতে চায় না। এভাবে অনেক লোক ভিকটিম হয় এখানে। গ্রেফতার 2 নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। ওরা এই কাজটা করে, ওরা আবার এই যে ভিডিও ধারণ করে এটা প্রচার করে, যেটা আইনগতভাবে এটা অপরাধ। এবং অনেককে নাকি ওরা, আমাদের কাছে সংবাদ আছে যে ওরা অনেকে আবার এটাকে করে ওই ভিডিওগুলো দিয়ে ওদেরকে অনেকে ব্ল্যাকমেলও করে। ওরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে, মামলা প্রক্রিয়াধীন। এটা পর্নোগ্রাফি আইনে মামলা হবে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এক সময়ের কর্মব্যস্ত শিল্প নগরীতে এখন শুনশান নীরবতা। খুলনায় একের পর এক পাটকল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। তবে সংসারের চাকা সচল রাখতে এখন অনেকেই দিনমজুর কিংবা রিক্সা চালক। বেসরকারি ব্যবস্থাপনায় কয়েকটি মিল সীমিত পরিসরে চালু হলেও তাতে প্রাণ ফেরেনি। বিজেএমসি বলছে বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান বাড়াতে কাজ চলছে। আব্দুল হালিমের ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ৪৫ বছর বয়সী আবুল হাওলাদারের যৌবনের ১৬টি বছর কেটেছে খালিশপুর জুট মিলে। একসময় পরিবার নিয়ে সুখে থাকলেও এখন দিনমজুরির কাজ করে কোনো মতে চলছে সংসার। সপ্তাহে 2-3 দিনের বেশি কাজ না পাওয়া আবুল কাজের আশায় এখনো খোঁজ নেন মিল গেটে। ঘরে গেলি ঘর ভাড়া দিতে পারি না, কারেন্ট বিল, ছেলে পেলে লেখাপড়া করানো, সব কষ্টরা এটা কাউকে বলতেই পারে না। আবুল হাওলাদারের মতো একই গল্প খুলনা অঞ্চলের 20,000-এর বেশি পাট শ্রমিকের। আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে 2020 সালে এ অঞ্চলে 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় সরকার। চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় 25,000 শ্রমিক। ধীরে ধীরে কর্মমুখর খালিশপুর অঞ্চল রূপ নেয় রুগ্ন অঞ্চলে। কেউ দিনমজুরি করছেন, কেউ রিক্সা, ইজি বাইক চালিয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন, কেউ বা কাজ না পেয়ে বেকার হয়েই আছেন। সপ্তাহে 3,500, 4,000, 5,000 টাকা উঠেছি ওভারটাইম করে, কিন্তু এখন তো আমি 200 টাকাও ইনকাম করতে পারিনি। 26টা জুট মিলে এক রাত্রের ভিতরে সে বন্ধ করে দিয়ে গেছে। এই আমার কপালে ছিল। পুরো খালিশপুরটা একটা মরুভূমি হয়ে গেছে। নুন আনতেই পান্তা ফুরে আর কি কইলেই চলে। কোনো ন্যূনতম যেটা মজুরি, সেটা তো ইজারা ভিত্তিকে যে কটা মিল চালু হয়েছে এটা আদৌ দেওয়া হয় নাই। অতি দ্রুত আমাদের এই পাটকলগুলো চালু করে আমাদের রুজি রুটির ব্যবস্থা জানি অন্তর্বর্তীকালীন সরকার করে। মাত্র 5,000 কোটি টাকা লাগতো মিলগুলো আধুনিকরণ করে, মেশিনগুলো করে চালু করতে। প্রোডাকশন 4 গুণ বাড়তো। বন্ধ হয়ে যাওয়া 9 পাটকলের মধ্যে 4টি বেসরকারি উদ্যোগে চালু হলেও তা চলছে সক্ষমতার 1/4। আর চাকরি হয়েছে মাত্র 2,000 শ্রমিকের। তবে বিজেএমসি বলছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে সবগুলো পাটকল ইজারার মাধ্যমে চালু হবে। এতে বাড়বে শ্রমিকের কর্মসংস্থান। পর্যায়ক্রমে হয়তো তাদের শ্রমিকের এমপ্লয়মেন্টটা বাড়বে অনেক। আমরা যতদূর জানি একটা মিলকে আমরা হ্যান্ডওভার করার পরে তারা তাদের মতো করে চালাবে। জনবলের কথা বলছেন হয়তো ওই রকমেরই, যে একটা বিলে যেভাবে চালু করছে, বিশেষ করে যে যায় জুট মিল, এখানে প্রায় 1,000-1,500 শ্রমিক কাজ করে।
রাষ্ট্রায়ত্ত মিল বাদেও গত এক দশকে এ অঞ্চলে আরও অন্তত 5টি বেসরকারি পাটকল বন্ধ হয়েছে। শুধু পাটকল নয়, গত 2 দশকে এই অঞ্চল থেকে হারিয়ে গেছে নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড, টেক্সটাইল মিল, দাদা ম্যাচ ফ্যাক্টরি সহ বহু শিল্প প্রতিষ্ঠান। অর্থনৈতিক গতিশীলতা হারিয়ে এসব এলাকা এখন অনেকটাই নীরব। তবুও এই অঞ্চলের হাজারো শ্রমিক আশায় বুক বেঁধে আছেন পুনরায় মিলগুলো চালু হয়ে কর্মমুখর হবে তাদের এলাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বিভিন্ন জাতের মিশ্রণের দেখা মিলছে মেহেরপুরের বিএডিসির বীজে। এসব বীজ রোপণ করে ফলন বিপর্যয় কৃষক। গত বছর একই কারণে বিএডিসিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও পরিবর্তন হয়নি মাঠের চিত্র। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ বিএডিসি কর্তৃপক্ষ। বেন ইয়ামিনের রিপোর্ট। চলতি মৌসুমে মেহেরপুরে বিএডিসির প্রণোদনায় 11,000 কৃষক গমের বীজ পেয়েছেন। তবে অভিযোগ উঠেছে এসব বীজে একাধিক জাতের মিশ্রণের। কৃষকদের অভিযোগ, একাধিক জাতের মিশ্রণের কারণে ফলন বিপর্যয় হয়েছে। এতে লোকসানে তারা। অথচ বেসরকারি কোম্পানি ও চাষি নিজেদের বীজে উৎপাদিত ফসলে উৎপাদন ভালো হচ্ছে। এসে দেখছি 5 তালা গম, এই একতলা মাজরা, এই একতলা, এইটা হলো সবচেয়ে বড়, এইটা হলো অরিজিনাল 33 গম, তার ভিতরে পাশে জব। ফলন হইতে হবে, ফলন নাকি তো অফিসের বীজ বোনা, সে কাজ তো হয়েছে না। কর্মকর্তা বা কর্মচারী আছে, তারা তেমন মাঠ পরিদর্শন করে না। এই বীজ আবার ওনার নিয়ে নেবে, নাকি গোলায় থেকে নাকি আবার প্যাকেট করবি, বিক্রি করবি। ওদেরকে আমাদের কোনো ভরসা নাই যে মাল দিচ্ছে আমরা ঠকছি তো। গত বছর এপ্রিলে বীজে মিশ্রণের অভিযোগে মেহেরপুর বিএডিসিকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় বিএডিসি মহাব্যবস্থাপকের দপ্তর থেকে। তারপরও গমের বীজে আবারও মিশ্রণ হয়েছে। এদিকে বীজের মিশ্রণে কৃষকের সঙ্গে বিপাকে পড়েছেন বীজ উৎপাদনকারী খামারগুলোও। এজন্য বিএডিসির বীজ তৈরির ত্রুটিকে দুষছে কৃষি বিভাগ। ব্রিডার বীজ হলো সিলেকশন করা উচিত, মোটামুটি আমরা 5-6 বছর পরে সেটাকে আবার সিলেকশন করে গবেষণাগার থেকে আবার নতুন করে দেওয়া উচিত, কিন্তু সেটা সম্ভবত করা হয়নি আমাদের। সমস্ত উপকরণ প্রণোদনা সেটা বিএডিসি আমাদের সাপ্লাই দেয়। যদি কোনোটার অংশবিশেষ না দিতে পারে সেক্ষেত্রে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের যে প্রদর্শনী চাষি আছে বা সেখান থেকে আমরা করে। তবে অধিকাংশ সময় আমাদের যে গম এটা সম্পূর্ণই বিএডিসি দিয়েছে আমাদের। এ বিষয়ে প্রশ্ন করলে বিএডিসি প্রসেসিং বিভাগের কর্মকর্তা দায় চাপান কন্ট্রাক্ট গুয়ার্সের উপর। আর ক্যামেরার সামনে কথা না বলেই চলে যান প্রতিষ্ঠানটির কন্ট্রাক্ট গুয়ার্সের উপপরিচালক। হিস্টোরিক্যাল কন্ট্রাক্ট গুয়ার্স আমরা জার্মিনেশন করি আর কি, ওগুলো টেস্ট করতে জার্মিনেশন তো করতেই হয়। নিষেধ আছে আমাদের। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মেহেরপুরে 13,030 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 56,029 মেট্রিক টন। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে শুরু হচ্ছে পদ্মা মেঘনায় মাছ শিকার। অন্যদিকে 3 মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মাছ শিকারে নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস দেশের 5টি অভয়াশ্রমে ছিল মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা শেষ হয় বুধবার মধ্যরাতে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে অবমুক্ত করা মাছের পোনার বৃদ্ধি নিশ্চিতে 3 মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 1 মে থেকে। এ সময় পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধের পাশাপাশি বন্ধ থাকবে সব বরফকল। অভিযানের শেষে ইলিশ মাছ পাওয়া যাইতেছে না, জানি না আমাদের ভাগ্য কি আছে। অভিযান কিন্তু সাকসেস। যা পাইছি কিছু মতো যা আছে আল্লাহ দিয়েছে, 28,000 টাকা পাইছি। ইলিশ মাছের ইয়া তো নাই, এই শুধু ভুয়া মাছ আর ভুয়া মাছ, আর অন্য কোনো মাছ নেই। গেছিলাম নদীর মাছ পেন এদিন মাছ পাইছি, আর কত ভুয়া মাছ পাইছি। 1,000 টাকা তেল জ্বালিয়ে আইছি, 400 টাকা মাছ বেশি, 300 টাকা লোকসান হয়েছে। 2 বছরেও চূড়ান্ত হয়নি সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্যজীবীদের খাদ্য সহায়তার তালিকা। এ কারণে সাগরে মাছ ধরায় নিষিদ্ধ সময়ে মানবেতর জীবনযাপন করেন জেলেরা। দ্রুত তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তার দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে বাছাই শেষে শিগগিরই চূড়ান্ত হবে তালিকা। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। বন বিভাগ থেকে পারমিট নিয়ে সুন্দরবনের নদী ও খালে মাছ আহরণ করেন বাগেরহাটের উপকূলীয় জেলেরা। তবে দেশে 2 দফায় প্রায় 5 মাস সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় মানবেতর জীবনযাপন করেন তারা।
নিষেধাজ্ঞাকালে অন্য জেলায় জেলেদের খাদ্য সহায়তা দেয় সরকার। বাগেরহাটের উপকূলের জেলেদের এ সহায়তার আওতায় আনার জন্য 2023 সালের 14 নভেম্বর বন মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করে। যাচাই বাছাইয়ের জন্য তালিকাটি পাঠানো হয় মৎস্য অধিদপ্তরে। তবে দীর্ঘ সময়ে তালিকা চূড়ান্ত না হওয়ায় এখনও সে সহায়তা পাননি কোনো জেলে। পেশা তো আমাকে এই দিই, এছাড়া তোমাদের পেশা নাই। অনেক 5 মাসে আমাদের মনে করেন দেনা দেয়, অনেক দেনা হয়ে যায়, বাল বাচ্চা নিয়ে চলতে ফিরতে খুবই কষ্ট হয়। যখন মাছপোনা আমরা ধরি তখন আমাদের এই পেটটা চলে, আর যখন অবরোধটা হয় তখন আমাদের অনেক দুর্ভোগ হয়। অবন্য টাইমে আমরা এখন পর্যন্ত কিছু পাইনি, আগেও পাইনি, আর এখনো যে পাবো এর কোনো নিশ্চয়তা নাই। আমরা চাচ্ছি যেন যারা জেলেরা এই অবস্থান থেকে যে অন্তকে কর্মসংস্থানের ব্যবস্থাটা হোক। এই হতদরিদ্র জেলে পরিবারের যে দাবি, প্রাণের দাবি, এবং সরকার যে স্টেপটা নিয়েছেন তাদের খাদ্য কর্মসূচি, এটাকে খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। আর মৎস্য বিভাগ বলছে যাচাই বাছাই শেষে শীঘ্রই চূড়ান্ত হবে তালিকা। দুঃখজনক হলেও সত্য, সে 1 বছরেরও অধিক সময় পরও তারা এটা যাচাই বাছাই করে দিতে পারেনি। আজও কোনো খাদ্য সহায়তা আমরা দিতে পারিনি, এবং তাদের সাথে আমরা প্রতিনিয়তই কথা বলছি। তারা বলছে যে দেখছি এই অবস্থায় আছে। ইতিমধ্যে আমাদের 9টা উপজেলার মধ্যে 4টা উপজেলার কাজ আমাদের হয়ে গেছে। বাকি কাজটা খুব দ্রুত সম্পন্ন হবে, যাতে জেলেরা নিষেধাজ্ঞার সময়ের আগে মানবিক সহায়তা বা মানবিক জীবন থেকে যাতে রক্ষা পায়। খসড়া তালিকায় সুন্দরবন পূর্ব বিভাগে 5,840 জন ও পশ্চিম বিভাগে 9,700 মৎস্যজীবীর নাম রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। 2 বছরে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও 5 বছরেও খুলনার ভৈরব সেতু নির্মাণ হচ্ছে মাত্র 16%। যাতায়াতে ভোগান্তি লাঘব না হওয়ায় ক্ষুব্ধ নদীর 2 পারের বাসিন্দারা। ভূমি অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, নকশা পরিবর্তন সহ নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। তবে সব জটিলতা নিরসন করে দ্রুত কাজ শেষ করার আশা সড়ক ও জনপথ অধিদপ্তরের। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। সড়কপথে খুলনার সঙ্গে বিচ্ছিন্ন দিঘলিয়া উপজেলাকে সংযুক্ত করতে 2019 সালে একনেকে পাশ হয় ভৈরব নদী সেতু নির্মাণ প্রকল্প। কার্যাদেশের পর 2020 সালের নভেম্বরে শুরু হয় এ সেতুর নির্মাণ কাজ, যা পরবর্তী 2 বছরে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দফায় দফায়। 5 বছরে নানা অজুহাতে কাজ বন্ধ হয় 5 থেকে 6 বার। এখন পর্যন্ত সেতু নির্মাণে অগ্রগতি হয়েছে মাত্র 16%। সংশ্লিষ্টদের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে, এই যে ফেরিতে মনে করেন অনেক সময় গাড়ি ঘোড়া পড়ে যায়, যে ভাটি হয়। ঘাট পার হইতে গেলে দাঁড়াই থাকা লাগে, নৌকায় যাতায়াতের অনেক সমস্যা। বিগত সরকারও এটার প্রতি তেমন কোনো নজর দেয়নি, বর্তমান সরকারও ওইভাবে নজর দিচ্ছে না। আমাকে এই কাজ যে কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদিকে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও ভূমি অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, নকশা পরিবর্তন সহ নানা জটিলতায় কাজের ধীরগতি জানিয়ে আবারও সময় বৃদ্ধির আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর পরিবেশগত কারণে সীমাবদ্ধতা থাকলেও ঠিকাদারের আরও কাজের সুযোগ ছিল বলে দাবি সড়ক বিভাগের। পিলার না দেওয়ার কারণে আমাদের ডিজাইনে কিছু চেঞ্জ হচ্ছে, আমাদের বাঁকে কিছু চেঞ্জ হচ্ছে, প্লাস হলো আমাদের যে ব্রিজের উইড স্লো মুভিং ভেহিকেলের জন্য সেটাও আমরা কিছুটা বাড়াচ্ছি। 3টা কারণে আমরা কিছুটা সিদ্ধান্তহীনতার মধ্যে আছি। 1.3 কিলোমিটার দীর্ঘ ভৈরব সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 617 কোটি 53 লাখ টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাস সাগরদাড়ি ঘিরে গড়ে পর্যটন কেন্দ্র বিকাশের সম্ভাবনা থাকলেও তা কাজে লাগাতে পারছে না প্রশাসন। দর্শনার্থীরা বলছেন কবির বাড়ি দেখা ছাড়া এখানে বিনোদন, থাকা খাওয়া সহ ন্যূনতম সুযোগ সুবিধা নেই। যদিও জেলা প্রশাসন বলছে পর্যটকদের সুবিধার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি যশোরের কেশবপুর সাগরদাড়িতে জমিদার রাজানারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। বাংলা কাব্যধারায় খুব অল্প সময়ের মধ্যে যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছেন এই কবি, যাকে চির অমরত্বের খ্যাতি দান করা হয়েছে। তিনি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও সার্থক নাট্যকার, যিনি বাংলা ভাষায় চতুর্দশপদী ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
প্রজন্ম থেকে প্রজন্ম এ নক্ষত্রের বিচ্ছুরণ ঘটাতে তার পৈতৃক বাড়িকে প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করে সরকার। জাদুঘর হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পাশাপাশি সাগরদাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বিকশিত হয়নি এই পর্যটন কেন্দ্রটি। দর্শনার্থীরা বলছেন, কবির বাড়ি ও 400 বছরের প্রাচীন শেখপুরা মসজিদ দেখা ছাড়া এখানে বিনোদন, থাকা খাওয়া সহ ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নেই। অথচ কাঠামোগত উন্নয়ন হলে এই পর্যটন কেন্দ্রকে ঘিরে পাল্টে যেত গোটা এলাকার চিত্র। থাকার সমস্যা আছে যারা বাইরে থেকে আসবে, এখানে থাকার, ভালো খাওয়ার কোনো সুব্যবস্থা নেই। সরকারের কাছে বলতে চাই যে বিশেষ করে এই মধুসূদন দত্তের বাড়ির দিকে একটু নজর দেওয়া হোক। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসন জানিয়েছে, পর্যটকদের সুবিধার্থে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে আরও একটি প্রকল্প হাতে নেওয়া হবে। সীমানা প্রাচীরের কাজ হয়েছে, এখানে একটা মেঘনাথ বধ কন্যার কক্ষের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া কিছু ডেকোরেশনের কাজ আছে। আমাদের আরও উদ্যোগ আছে, আমরা ক্যাম্পাসকে ঢেলে সাজানোর চেষ্টা করছি। জেলা পরিষদের অর্থায়নে অলরেডি একটা আমাদের ভবন নির্মাণ করা হয়েছে, আর একটা ভবন প্রায় নির্মাণ শেষের পথে। তো তারা যদি কেউ এখানে রাত্রি যাপন করতে চান সেটার সুযোগ আছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে 1968 সালে দত্তবাড়িটি প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আর প্রায় 4.5 একর জমিতে গড়ে ওঠা ঐতিহাসিক স্থানে 2002 সাল থেকে কাজ শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সময় সংবাদ, যশোর। দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে মে দিবস। সেই খবর জানাতেই রাজশাহীতে আছেন সহকর্মী ইস্তাইফুর রহমান রকি। যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে নানা কারণেই মহান মে দিবস এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, এবং এই দিনটিতে শ্রমিকরা আসলে তারা কোনো ধরনের কাজ না করে তারা কিন্তু এই কর্মসূচিটি পালন করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীতে যে শ্রম দপ্তর আছে, সেই শ্রম দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করার একেবারে প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই এই র্যালিটি আসলে বের করা হবে, এবং আপনারা জানেন যে এই র্যালিটি আসলে এখান থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেরোখাদিয়া যে শেষ হবে, এবং সেখানে এই র্যালিতে কিন্তু বিভাগীয় শ্রম দপ্তরের গুরুত্বপূর্ণ যারা পদে রয়েছেন তারা যেমন অংশ নেবেন, পাশাপাশি এখানে রাজশাহী বিভাগীয় কমিশনার, এখানে জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত হবেন। আপনারা দেখছেন যে এরই মধ্যে যে ব্যান্ড পার্টি রয়েছে তারাও কিন্তু একেবারে প্রস্তুত। এখানে দিনব্যাপী যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোর মধ্যে প্রথমেই কিন্তু রয়েছে র্যালি, পাশাপাশি এর মধ্যে পরে রয়েছে 9:15 থেকে 20-এর মধ্যে এখানে শ্রম দপ্তরের পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করা হবে। তারপরে এখানে কিন্তু শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে তারা মত বিনিময় করবেন। এখানে 9:35-এর দিকে সেটি করা হবে। পাশাপাশি 9:40-এ এর মালিক পক্ষের প্রতিনিধির সাথে বক্তব্য তারা এখানে প্রদান করবেন, বিশেষ অতিথির বক্তব্য হবে। পাশাপাশি এখানে এইভাবেই কিন্তু তারা এই দিনটিকে কিন্তু পালন করবেন। পাশাপাশি শুধু এই সংগঠনই নয়, এই সংগঠনের পাশাপাশি ইমারত শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠন রাজশাহীতে যারা রয়েছেন তারাও কিন্তু একযোগে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করবেন। বর্ণাঢ্য র্যালি বের করা হবে, এবং তারা কিন্তু যেটি বলছেন যে আসলে এই দিবসটি আসলে তাদের এক ধরনের প্রাণের দিবস, কারণ এই কর্মক্ষেত্র 8 ঘন্টা করার দাবিতে আমেরিকার শিকাগোতে যে আন্দোলন হয়েছিল সেখানে শ্রমিকদের উপরে বর্বরোচিত হামলা করা হয়েছিল, এবং সেখানে 8 থেকে 10 জন পুলিশ এবং শ্রমিক সেখানে মারা গিয়েছিল। এর ফলে কিন্তু পরবর্তীতে 8 ঘন্টা কর্মক্ষেত্র এটি কিন্তু নির্ধারণ করা হয় শ্রমিকদের ক্ষেত্রে, এবং যেটি কিন্তু শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশে এই দিবসটি কিন্তু পালন করা হয়। এবং এই আপনারা দেখছেন যে বিভাগীয় শ্রম দপ্তরের পক্ষ থেকে যে র্যালিটি, সেটি র্যালিটি আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বের হবে, একেবারে সেটির শেষ পর্যায়ে আছে। কিছুক্ষণের মধ্যে এই র্যালিটি আসলে এখান থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি তেরোখাদে এলাকায় যে শেষ হবে। আমরা এরই মধ্যে দেখছি যে বিভিন্ন কর্মকর্তাগণ এবং বিভিন্ন অতিথিরা এর মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। আগামী 23 মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। দুই দেশের বাড়তে থাকা উত্তেজনার মধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদ ঠেলে সাজিয়েছে নয়াদিল্লি। বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান অলোক যোশীকে। পেহেলগামে হামলার
জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে ভারতকে দায়িত্বশীল আচরণ করার বিষয়ে বোঝাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার বিষয়টি নিশ্চিত করে ভারত সরকার। আগামী 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা এনএসএবি পুনর্গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্গঠিত বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান অলোক যোশীকে। সঙ্গে রাখা হয়েছে বিমান, নৌ ও স্থল বাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের। এই উপদেষ্টা বোর্ডের কাজ হবে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সুপারিশ দেয়া, যার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন অজিত দোভাল। পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সময় নষ্ট না করে নরেন্দ্র মোদীকে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। চলমান উত্তেজনার মধ্যে দায়িত্বশীল আচরণ করার বিষয়ে ভারতকে বোঝাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে তিনি পেহেলগামে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। এদিকে বর্তমান পরিস্থিতির মধ্যে কোনো উস্কানি না দিতে ভারতকে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বুধবার ইসলামাবাদে আইএসপিআর মহাপরিচালক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিন আবারও তিনি পেহেলগামে হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমান ওড়ালে কাশ্মীরের ওপর টহলরত ভারতীয় যুদ্ধ বিমান পিছু হটতে বাধ্য হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অবশেষে ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করলেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে বাধ্য হলো ইউক্রেন। চুক্তির আওতায় দুই দেশের জন্য একটি যৌথ তহবিল গঠন করা হবে। ইউক্রেন জানিয়েছে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা তাদের কাছেই থাকবে। এদিকে মার্কিন অর্থমন্ত্রী এ চুক্তিকে ট্রাম্পের শান্তি কৌশলের অংশ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে এ চুক্তির পর যুদ্ধ বন্ধ না হলে ট্রাম্প প্রশাসন ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বরাদ্দ করবে কিনা এমন কোনো নিশ্চয়তা নেই। গেল ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠকে শান্তিপূর্ণ আলোচনার বদলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই ঘটনার পর গেল শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে মাত্র 15 মিনিটের আলোচনায় জেলেনস্কি ট্রাম্পের কাছে সহায়তার জন্য অনেক অনুরোধ করেন বলে জানিয়েছে গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। সে বৈঠকের কয়েকদিনের মধ্যে বুধবার কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত হলো যুগান্তকারী খনিজ চুক্তি। বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অর্থমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় একটি যৌথ তহবিল গঠিত হবে। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো জানান, তহবিল থেকে প্রাপ্ত আয় সমানভাবে ভাগ হবে। তবে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা ইউক্রেনের হাতে থাকবে, আর নতুন খনিজ লাইসেন্স থেকে আসা আয়ের অর্ধেক যাবে এই ফান্ডে। তবে এই চুক্তি স্বাক্ষরের আগ মুহূর্তে কিয়েভের প্রতিনিধিরা চুক্তিতে পরিবর্তন আনার চেষ্টা করেন। তারা জানান, তহবিল সম্পর্কিত মূল চুক্তি সই করতে হলে দেশটির পার্লামেন্টে তা অনুমোদন পেতে হবে, আর সেই অনুমোদন ছাড়া স্বাক্ষর সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হন মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী। এ সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের চেয়ে ইউক্রেনের এই চুক্তির বাস্তবায়ন হওয়া বেশি প্রয়োজন। অবশেষে সব শঙ্কা কাটিয়ে এই চুক্তিতে সই করে দুই পক্ষ। তবে এই চুক্তির পর কিয়েভ মস্কোর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আবারও চালু হবে কিনা তা নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়টি তিনি আপাতত গোপন রাখতে চান। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।
বাফুফের দূরদর্শিতার উপর নির্ভর করছে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে শামিদ সোম বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা। এফসি পোর্টালে নিবন্ধন এবং নিয়ম মেনে ফিফার কাছে আবেদন করা সম্ভব হলে নির্ধারিত সময়ের আগেই তাকে জাতীয় দলে পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে প্রয়োজনে শামিদ সোমকে পেতে আসন্ন ফিফা কংগ্রেসে বাফুফের সভাপতি সরাসরি কথা বলবেন, এমনটাই জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। স্পষ্ট ভাষায় চিঠি লিখে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন শামিদ সোম। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার এটা ছিল একেবারে প্রাথমিক পদক্ষেপ। এরপর প্রক্রিয়া এগিয়েছে অনেক দূর, তবে কাটেনি নির্ধারিত সময়ের আগেই শামিদ সোমকে পাওয়ার শঙ্কা। ফিফার ছাড়পত্র পেতে শামিদ সোমের লাগবে কানাডা সকার অ্যাসোসিয়েশনের সম্মতি। এনওসি পেতে বিধি মেনে আবেদনও করে রেখেছে বাফুফে। একই সঙ্গে চলছে তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ। এজন্য 30 এপ্রিল করা হয়েছে অনলাইন আবেদন। উই বিলিভ যে হোপফুলি এই উইকের মধ্যে হয়ে যাবে, বিকজ অল দ্য কমিউনিকেশন হ্যাজ বিন ডান। উই আর ওয়ার্কিং ভেরি হার্ড। আফটার আওয়ার্সও দেখা যাচ্ছে যে এই জিনিসটা নিয়ে আমাদের ডিল করতে হচ্ছে, বাট উই আর গিভিং আওয়ার বেস্ট। কানাডার হয়ে শামিদ সোম দুটো ম্যাচ খেললেও সেগুলো পায়নি ফিফা টায়ার 1-এর স্বীকৃতি। তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেতে বাধ্যবাধকতাও কম। কানাডা সকারের এনওসি, বাংলাদেশি পাসপোর্ট আর বাবা অথবা মার বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণপত্রই যথেষ্ট। এরপর নির্ভুল এবং সুস্পষ্ট আবেদনে মাত্র 3 কার্যদিবসেই মিলতে পারে ফিফা ছাড়পত্র। নিয়মগুলোর সাথে মিলিয়ে দেখবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল 2-3 দিনের মধ্যে চলে আসতে পারে। সো এটা ডিপেন্ড করবে কত ক্লিয়ারলি বিএফএফ চিঠিতে ফিফাকে জানাতে পারে এবং কত ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারে। সিঙ্গাপুর ম্যাচে শামিদ সোমকে পেতে চাইলে 10 মের মধ্যে এএফসি পোর্টালে নিবন্ধন করতে হবে নাম। সেই সুযোগ হাতছাড়া হলে লাস্ট অপশন 3রা জুন। এই দুটো তারিখ মিস করলে ফিফা ছাড়পত্র পেলেও আর কোনো উপায় থাকবে না। শুধু পাসপোর্ট হলেই হবে না, আমাদেরকে প্লেয়ার রেজিস্ট্রেশনও করতে হবে। কারণ আমরা পাসপোর্ট প্রক্রিয়া করলাম, ফিফার অ্যাপ্রুভাল নিলাম, কিন্তু আমরা যদি ম্যাচের জন্য রেজিস্ট্রেশনই করতে না পারি তাহলে কিন্তু কাগজ আসলেও খেলতে পারবে না। 15 মে প্যারাগুয়েতে বসবে ফিফা কংগ্রেস, যেখানে অংশ নেবেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। শামিদ সোমকে পেতে নির্ধারিত অফিসিয়ালের সঙ্গে প্রয়োজনে সেখানে তিনি কথা বলবেন বলেও জানিয়েছে ফুটবল ফেডারেশন। ওখানে উনি ব্যক্তিগতভাবে আবারও ফিফার যে কনসার্ন টিম আছে তাদের সাথে দেখা করে তাদেরকে আবার একটা অনুরোধ করবে যেন একটা এক্সপেডাইট করা হোক। ফিফার তো আমাদের আসলে কোনো কন্ট্রোল নাই, দ্যাট উইল গো বাই দ্য বুক। আমাদের তরফ থেকে অল উই ক্যান রিকোয়েস্ট যে তারা যেন একটু তাড়াতাড়ি করে। 2 মে কাভালরি এফসির হয়ে ম্যাচ খেলতে ক্যালগারি থেকে টরন্টো আসবেন শামিদ সোম। সেদিনই বাংলাদেশ কনসুলেটে গিয়ে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে তার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। গনগনে রোদ্দুর প্রখর তাপ হয়ে ঝরে গ্রীষ্মের প্রকৃতিতে। তপ্ত বাতাস জ্বালা ধরিয়ে দিলেও এই আগুনঝরা গ্রীষ্মই প্রশান্তির পরশ বুলিয়ে যায় বর্ণিল ফুলের সমারোহে। চারপাশের সব রুক্ষতা যেন হারিয়ে যায় এই রঙের ঝাঁপির মাঝে। সব মিলিয়ে প্রকৃতি সেজেছে নবসাজে। যদিও এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এক চাপা শঙ্কা। শহর হারাচ্ছে তার গাছ, প্রকৃতি পাচ্ছে কম জায়গা। তবুও প্রকৃতির এই অনন্য রূপ গ্রীষ্মকে করে তোলে সহনীয়। ইট কাঠের ব্যস্ত নগরে চোখ ও মনে এনে দেয় প্রশান্তি। অনুপ দত্তের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। ঋতুর পালা বদলের চক্র ঘুরে প্রকৃতিতে গ্রীষ্ম আসে তীব্র উষ্ণতা নিয়ে। কাঠফাটা রোদে যখন হাঁসফাঁস নগর জীবন, তখন চোখের শান্তির চিঠি হয়ে প্রকৃতিতে উকি দেয় জারুলের বেগুনি শীতলতা, সোনালুর মৃদু হাসি আর কৃষ্ণচূড়ার লাল আগুন। রুক্ষ কাঠখোট্টা রূপ ছাপিয়ে সব মিলিয়ে প্রকৃতি এখন রংধনু, রঙের ছবি। চারপাশে তৃষ্ণা, ক্লান্তি, অবসাদ, আবার আছে জীবন জয়েরও শক্তি। তাই তো উত্তপ্ত বাতাসের ভেতরেও এ যেন এক টুকরো কোমলতা। পাথরের নগরে ইটের ফাঁকে ফাঁকে বাঁধছে নতুন জীবনের সম্ভাবনা। ফুলেরা জানে না এই শহর কতটা ব্যস্ত। তারা জানে জীবন উজাড় করে সুন্দরের সৌরভ ছড়িয়ে দিতে। ব্যস্ত জীবনের অবসাদ ভেঙে তাই তো থমকে দাঁড়ায় পথিক, চোখ জুড়িয়ে ক্ষণিক হারিয়ে যায় কল্পনার রঙে। শুধু উপভোগ নয়, ফুলের ভালোবাসার আবেশ ফ্রেমবন্দি হয় ছবিতে।
ঢাকা শহরটা তো আসলে কংক্রিটেড, তো এইখানে আসলে আমাদের দেখার মতো তেমন কিছু নাই, তবে এই সময়টাতে এত ফুল ফোটে খুব সুন্দর লাগে এবং আমাদের চোখে এগুলো একটা শান্তি দেয়। কৃষ্ণচূড়া ফুলের যে হলো আলাদা একটা সৌন্দর্য রয়েছে, যেটা অন্য ফুলে সাধারণত পাওয়া যায় না। রঙিন ফুল ফুটেছে, প্রকৃতিতে সজীবতা এনে দিয়েছে। শহরের প্রাণকেন্দ্রের কয়েকটি সড়কে দেখা মেলে গ্রীষ্মের ফুল, তবুও এই শহরে ফেরে না প্রাণ। বছর বছর বাড়ে তাপমাত্রা, কমে যায় বৃক্ষরাজি। কংক্রিটের প্রাচীরে গলা টিপে ধরা প্রকৃতি তবুও সহজে হার মানে না, বরং স্বল্প সামর্থ্যে ফুল হয়ে গল্প বলে যায় টিকে থাকার। ফুল ফুটলে আমরা আনন্দিত হই। বিশেষ করে গ্রীষ্মের যে ফুলগুলো, এগুলো অতি রং বাহারি, খুবই চটকদারি রং, যেমন কৃষ্ণচূড়া অনেক দূর থেকে আমাদের চোখে পড়ে। প্রকৃতিতে যে রঙগুলো আছে গাছের, সে রঙগুলোকে যদি আমরা পরিকল্পনা করে নগরে আমরা যদি রাখতে পারি, তাহলে আমাদের প্রতিটা নগর নানাভাবে আনন্দদের সম্পৃক্ত করার সুযোগ পাই আমরা। ফুল ফোটে, ফুল ঝরে, ঝরে পড়া ফুলও উজাড় করে, নিজেকে মেলে ধরে পথের বাঁকে। নতুন রূপে আবারও নতুন ফুলের সুবাস নিয়ে জেগে ওঠার পালা। চিরকালের এই বন্ধনে প্রকৃতি ও মানুষ একসঙ্গে বেঁচে থাকুক, রঙিন হয়ে উঠুক জীবন। গ্রীষ্মের এই রঙিন ফুল শুধু সৌন্দর্যের বাহক নয়, এটি এই শহরের হারিয়ে যাওয়া সবুজের শেষ যোদ্ধা। প্রকৃতির এই অনন্য রূপ শুধু গ্রীষ্মকেই সহনীয় করে তোলে না, দেয় চোখ ও মনে প্রশান্তি, জানায় প্রকৃতির নিঃশব্দ ভালোবাসার বার্তা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইনকাম করলে খেতে পাই, না করলে না খেয়ে থাকি। গরিব হয়েছি আমরা, তো কষ্ট করতেই হবে। বৈষম্যের আড়ালে নিষ্পেষিত জীবন, অধিকার আদায়ে রক্তাক্ত আন্দোলনের 140 বছরেও বদলায়নি শ্রমিকের ভাগ্য। স্বীকৃতি ও ন্যূনতম মজুরি নির্ধারণে সংস্কার কমিশনের সুপারিশ। 20 জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। অবশেষে 32 বছর অপেক্ষার অবসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 31 জুলাই। তফসিল ঘোষণায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা। এবং পবিত্র হজ পালনে 2 দিনে 21 ফ্লাইটে সৌদি আরব গেলেন প্রায় 9000 মুসল্লি। ইবাদত বন্দিগিতে দিন কাটছে মক্কা মদিনায়, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।